আসসালামু আলাইকুম। যে ইসরায়েল এবং ফিলিস্তিনি যে সংকট, সেখানে গাজা যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে যে ইউএনডিপি অর্থাৎ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে গাজায় এ পর্যন্ত যে ঘর বাড়ি, হাসপাতাল, পরিষেবা কেন্দ্র, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি যেভাবে ধ্বংস হয়েছে তা পুনর্নির্মাণ করার জন্য আজকে যদি কাজ শুরু হয় তাহলে আরও ৮০টি বছর লাগবে সেই ৭ই অক্টোবরের পূর্ব অবস্থায় যাওয়ার জন্য। কত বড় ভয়ানক অবস্থা, কীরকম বিধ্বস্ত হয়ে গেছে। সেখানে তারা বলেছে যে প্রায় ৮০,০০০ ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে, অর্থাৎ একটি একটি মৃতপরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। শেষ শুধু মানে ধ্বংসস্তূপের মানে একটি মানে কি বলে একটা ইয়ে ময়লার ভাগাড়ের মতন দেখা যায়। তো আজকে এই যে ভয়ানক একটি মানে যুদ্ধ, আজকে ভয়ানক এই যে যুদ্ধ, সেই যুদ্ধে ঘর বাড়ি, স্কুল কলেজ ইত্যাদি তো ধ্বংস হয়েছে, কিন্তু সেই সাথে সাথে ৩৫,০০০ মানুষ সেখানে নিহত হয়েছে, এই যুদ্ধে আক্রান্ত হয়েছে, এবং বেশিরভাগই হচ্ছে নারী এবং হলো শিশু। একটি নগরকে হয়তো ৮০ বছরে মোটামুটি নির্মাণ করা যাবে, কিন্তু এই ৩৫,০০০ মানুষ যারা চলে গেছে পরপারে, যারা নিহত হয়েছে, তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এই যে অপূরণীয় ক্ষতি, সেই অপূরণীয় ক্ষতির মূল ছিল ৭ই অক্টোবর গাজার ইরেশ সীমান্ত উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলা ইসরায়েলের উপরে, এবং ইসরায়েলের সেখানে ভূখণ্ডে ঢুকে হামাসের যোদ্ধারা নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা করেছিল এবং প্রায় ৩৫০ লোককে জিম্মি করেছিল। এই ঘটনার সূত্রপাত, সেই সূত্রপাতের কারণে যুদ্ধ আজকে ৭ মাস চলছে। এই ৭ মাসে ৮০,০০০ মানে ভবন, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ ইত্যাদি ইত্যাদি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেখানে ইসরায়েল সেনাবাহিনী সেখানে আক্রমণ করেছে, বিমানে আক্রমণ হয়েছে, বিভিন্ন বিল্ডিং, তারপরে হাসপাতাল, কলেজ, স্কুল এগুলি ধ্বংস করে দিয়েছে। তো তিনি আবার সেই ইউএনডিপির প্রতিবেদনে বলা হয় যে পুনর্নির্মাণ এবং পুনর্গঠনের কাজ যদি ৫ গুণ বৃদ্ধি করা হয়, যে বেশি বেশি করে উন্নয়ন করার জন্য বেশি বেশি লেবার, বেশি বেশি শ্রম, বেশি বেশি টাকা পয়সা দিয়ে যদি পূর্ণোদ্যমে কাজ করা হয়, তাও ২০৪০ সাল পেরিয়ে যাবে। অর্থাৎ এখন ২৪, আরও ১৬ বছর লাগবে যদি ৫ গুণ হারে বৃদ্ধি করা হয় এই ডেভেলপমেন্ট ফান্ড। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? এই টাকা কে দিবে? এবং তাদের যে জীবনযাত্রা লণ্ডভণ্ড হয়ে গেছে, সেই জীবনযাত্রা তার ফিরে আসবে না। এই যে একটি অমানবিক দিক, সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে, শুধু কথা বলছে, কিন্তু কার্যকরী ভূমিকা সেখানে কমই দেখা যাচ্ছে। আমেরিকা সহ পশ্চিমা মিত্র যারা আছে, তারা বারবার আহ্বান জানাচ্ছে যে যুদ্ধবিরতির, কিন্তু যুদ্ধবিরতি হচ্ছে না। ওদিকে হামাসও অনর যে তারা স্থায়ী যুদ্ধবিরতি চায়, এদিকে ইসরায়েল তারা বলছে স্থায়ী যুদ্ধবিরতি নয়, যে আমাদের বন্দী যারা আছে, জিম্মি হিসাবে যাদেরকে হামাস রেখেছে, তাদেরকে যদি ছেড়ে দেয় তাহলে কয়েক সপ্তাহের জন্য তারা যুদ্ধবিরতি করবে, কিন্তু হামাস তা মানছে। এখন এটা নিয়ে আমেরিকা, তারপরে কাতার এবং মিশরের নেতৃবৃন্দ তারা আপ্রাণ চেষ্টা করছে। এদিকে আমেরিকার যে পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন, তিনিও কম দৌড়ঝাঁপ দিচ্ছেন না, অনেক দৌড়ঝাঁপ দিচ্ছেন।
তিনিও চাচ্ছেন যে একটি যুদ্ধ বিরতি। এদিকে এই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায় যে ছাত্র অসন্তোষ, তারা যুদ্ধবিরতির জন্য দাবি জানাচ্ছে সরকারের কাছে, এবং সেগুলো ইউরোপ, তারপরে কানাডা এবং দেখা যায় যে অস্ট্রেলিয়ার মতো দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এবং এটা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। সামনেই নির্বাচন আমেরিকার 5ই নভেম্বর 2024 যে নির্বাচন হবে, সেখানে জো বাইডেন ডেমোক্রেট পার্টির ক্যান্ডিডেট, আর ওইদিকে ডোনাল্ড ট্রাম্প হলো রিপাবলিকানের। কারণ এই যুদ্ধেও এই দুই পক্ষকেই হিসাব নিকাশ করে এগিয়ে যেতে হচ্ছে। কারণ এর মধ্যেই মুসলিম যে সমস্ত ভোটার আছে তারা বাইডেনের থেকে অনেকটা মুখ সরিয়ে নিয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত কী করবে এখনও বোঝা যাচ্ছে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের উপরও তাদের সেরকম আস্থা ভরসা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন তিনি আমেরিকার যে এম্বাসি, সেটা তিনি জেরুজালেমের রাজধানী স্বীকার করে এবং জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে ট্রান্সফার করেছেন। কারণ এটা এর আগে আমেরিকা কোনো সরকার করেনি। তাই ট্রাম্পও দেখা যাবে যে আসলে যে ফিলিস্তিনদের স্বার্থে বড় কিছু করে ফেলবেন সেটার সম্ভাবনা খুব কম। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সেটা মানে যে সরকারে যেই আসুক না কেন, কিন্তু ফরেন পলিসি তাদের রায় একই থাকে। তাই এই সংকটটি খুব দ্রুত সমাধান হোক এটা আমরা চাই, কিন্তু কতটুকু দ্রুত হবে সেটা বলা যাচ্ছে না। এই কারণে যে যুদ্ধবিরতির জন্য যে উদ্যোগ আয়োজন সেটা নেওয়া হচ্ছে, কিন্তু যে নেতানিয়াহু যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি কারো কথাই কর্ণপাত করছেন না, এবং তাকে থামানোর মতন সেই রকম উদ্যোগও জো বাইডেনের পক্ষ থেকে দেখছি না। মাঝে মাঝে দু একটি কথা যদিও বলা হয়, মনে হয় যেন যে একটি সমাধান আসবে, কিন্তু জো বাইডেন পরবর্তী পর্যায়ে আবার মানে ঘুরে যান, তিনি অন্যভাবে কথা বলেন। তখন স্পষ্ট হয়ে যায় যে যত কিছু হোক না কেন ইসরায়েলের স্বার্থে মানে আমেরিকা সবসময় ইসরায়েলের সাথে আছে, এবং তাদের যেই সম্পর্ক সেই সম্পর্ক একদম লৌহ বেষ্টিত এবং দৃঢ়। সেই সম্পর্ক কোনোদিনই তা ভাঙবে না। এবং ইসরায়েলও ভালো করে জানে যে আমেরিকার রাজনীতি, আমেরিকার অর্থনীতি, আমেরিকার অনেক কিছুতেই যে মানে ইহুদি যে সমস্ত শক্তি আছে তারা সেখানে কাজ করে, এবং সেখানে সরকার পরিবর্তন হওয়ার পিছনে সেই ইহুদি লবির এবং ইহুদি গোষ্ঠীর একটি বিরাট একটি ভূমিকা আছে। সেই জন্য আমেরিকার সামনে নির্বাচন, সেক্ষেত্রে বাইডেনও যেমন ঝুঁকি নিতে চাবে না, ট্রাম্পও ঝুঁকি নিতে চাবে না। সেই ক্ষেত্রে মুসলিম ভোটাররা কতটুকু মানে ট্রাম্পের এবং বাইডেনের হার জিতের ব্যাপারে ভূমিকা রাখবে সেটা সময়ই বলে দেবে। তবে আমরা চাই খুব দ্রুতই একটি দ্বিরাষ্ট্র সিস্টেমে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের একটা যে বিরোধ, সেটা চিরস্থায়ীভাবে এই বিরোধটা মিটে যাক, এবং দুটি রাষ্ট্র পরস্পর প্রতিবেশী হিসাবে তারা মাথা উঁচু করে দাঁড়াক এবং পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস রেখে, এবং দুটি রাষ্ট্র পাশাপাশি তারা মানে প্রতিষ্ঠা করে একটি শান্তি প্রতিষ্ঠা পৃথিবীতে আসুক। এবং এই ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের এই সংকটটিতে আজকে পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাই এটাকে নিয়ে যাতে বড় ধরনের কোনো যুদ্ধের দিকে না ধাবিত হয় সেদিকেই আমাদের সবসময় চোখ আছে, এবং সেদিকেই আমরা সবসময় প্রার্থনা করি যে বিশ্ব শান্তি অনেকটা নির্ভর করে এই অঞ্চলটির উপরে। এই অঞ্চলটি যত শান্তিপূর্ণ হবে বিরোধ অনেক কমে যাবে। কারণ এটাকে কেন্দ্র করেই আবার দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের ভিতরে ঐক্য এবং অনৈক্য আছে। কারণ একদিকে সৌদির নেতৃত্ব, অন্যদিকে ইরানের নেতৃত্ব, সেখানেও একটি বিরাট সমস্যা আছে। কারণ ইরানের নেতৃত্বে একটা ফয়সলা হোক এটা যেমন সৌদি চাবে না, আবার সৌদির নেতৃত্ব একটা কিছু হয়ে যাক সেটাও ইরান চাবে না। কারণ মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্নভাবে দ্বিধা বিভক্তি আছে, বিভিন্ন কারণ আছে। যাই হোক, সব কিছুই দূরে রেখে এখন খুব প্রয়োজন এই ফিলিস্তিনি জনগণের একটা নিরাপদ বাসস্থান, নিরাপদ জীবনযাপন, এবং ধ্বংসস্তূপ থেকে তারা বেরিয়ে ওঠার জন্য আস্তে আস্তে এই নগরটাকে আবার পুনর্নির্মাণ করতে পারে সেই প্রত্যাশা করেই
আমরা মানে আছি এবং সেই প্রত্যাশা বাস্তবায়ন হোক, সেটাই আমাদের একটি আশা এবং স্বপ্ন। ধন্যবাদ, ভালো থাকবেন।